শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় জনসংখ্যা। গতকাল ছিল বিশ্ব জনসংখ্যা দিবস এবং এই দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখেছি। আর আজকে আমরা এই টক শো আলোচনা করতে চাই আসলে বাংলাদেশের জনসংখ্যার অনেক ধরনের বৈশিষ্ট্য আমরা বিভিন্ন আলোচনায় শুনি। আজকে এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমার সঙ্গে আছেন ডক্টর নাজরিন আহমেদ, তিনি সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস বাংলাদেশ। আচ্ছা, আছেন প্রফেসর ডক্টর এ কে এম নুরুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং জনসংখ্যা বিশেষজ্ঞ বলা উচিত, বাংলাদেশের একমাত্র এখন পর্যন্ত আমাদের জানা মতে সব প্রসিদ্ধ জনসংখ্যা বিশারদ বা বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর নবী। আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনাটি, যে যখনই জনসংখ্যা বিষয়ক কোনো আলোচনার প্রশ্ন প্রসঙ্গ আসে তখনই আপনার কথা মনে হয় সবচেয়ে বেশি। সেই জায়গা থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই যে আপনি এসেছেন কষ্ট করে আমাদের এই আলোচনায়। বাংলাদেশের জনসংখ্যা সবসময় আমরা আমাদের প্রজন্ম বা তার আগের প্রজন্ম থেকে হয়তো সবসময় শুনি যে জনসংখ্যা একটা বিরাট সমস্যা এবং জনসংখ্যার বিস্ফোরণ, জনসংখ্যা কমাতে হবে, জনসংখ্যা কিভাবে কাজে লাগানো যাবে, এবং এই সমস্যার থেকে আমরা এখনো মুক্ত নই। আপনি জনসংখ্যা বিষয়ে কাজ করেন, পড়াশোনা করেন এবং ছেলে পড়াশোনা করান। আপনার কাছে কি মনে হয়, আসলেই কি জনসংখ্যা বাংলাদেশে বিরাট একটি সমস্যা? যদি আপনি সব কিছুকে স্থির রেখে বলেন এই মুহূর্তে, হ্যাঁ, এটা একটা সমস্যা তো বটেই। কারণ আমি এই স্টুডিওতে আসতে 1 ঘন্টার উপরে লেগেছে ইউনিভার্সিটি থেকে, ট্রাফিক জ্যাম। তো এই ঢাকা শহরে যে পরিমাণ মানুষ থাকা উচিত বা যে পরিমাণ মানুষকে ধারণ করতে পারে তার চেয়ে অনেক বেশি মানুষ এখানে আছে। একইভাবে বাংলাদেশেও বাংলাদেশের যে আয়তন, সেই আয়তনের তুলনায় বর্তমান যে বিদ্যমান আর্থসামাজিক যে কাঠামো এবং যে রিসোর্স, যে সম্পদের অবস্থান, সেই অনুযায়ী আমরা মনে করি যে এই জনসংখ্যাটা একটু বেশি। এবং যদি আমরা দেখি যে 160 বা 170 মিলিয়ন যাই বলেন, 16 কোটি 17 কোটি, ডাজন্ট ম্যাটার, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই আয়তনের কারণে আমরা 1150 লোক পার স্কোয়ার কিলোমিটারে বাস করি, যেটা পৃথিবীতে 1 নম্বর জনসংখ্যার দেশ হয়েও চীনে মাত্র 140 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। তাহলে সেখানেই বুঝছেন যে আমরা কতটা ঠাসা। এবং এর মধ্যে প্রতিনিয়ত যখন আমার জনসংখ্যার মধ্যে প্রায় 20 লাখ লোক অ্যাড হচ্ছে প্রতি বছরে বর্তমান গ্রোথ রেট অনুযায়ী, তো সেই 20 লাখ লোককে অ্যাকোমোডেট করতে গিয়ে আমার ঘর বাড়ি, কমিউনিটি স্কুল, স্বাস্থ্য ইত্যাদি করতে হচ্ছে। এর জন্য আমার যে চাষযোগ্য জমি সেটাও কিন্তু কমে যাচ্ছে। সো এই কনস্ট্রেইনগুলো আছে আমাদের। তবে পাশাপাশি এটাও বলা যায় যে জনসংখ্যাকে যদি আমি আরেকটু গভীরে দেখতে চাই, তাহলে জনসংখ্যা সবসময় কিন্তু সংকট নয়। বিশেষ করে বাংলাদেশের জন্য এই মুহূর্তে তো নয়ই, কারণ এই মুহূর্তে আমরা জনসংখ্যার যে কাঠামো, সেই জনসংখ্যার কাঠামো অনুযায়ী আমরা খুব একটা সুবিধাজনক অবস্থায় আছি জনসংখ্যার দিক থেকে, যেটা আমাদেরকে একটা উইন্ডো অফ অপরচুনিটি, একটা সুযোগের জানালা খুলে দিয়েছে। সেটা কি? সেটা হলো যে আমরা অতীতে প্রচুর বলেছি যে ইয়াং পপুলেশন, গ্রোথ রেট অনেক হাই, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি সারা পৃথিবীতে, সেই দিক থেকে বাংলাদেশে যে গ্রোথ রেট এবং বাংলাদেশে যে গড়ে একটি নারী যে পরিমাণ সন্তান জন্ম দেন 2.3টি, সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু লো ফার্টিলিটি কান্ট্রি হয়ে গেছে। এবং সেখানেই এই লো ফার্টিলিটি কান্ট্রি হওয়াতে এবং আমাদের আয়ু, গড় আয়ু অনেক বেশি বেড়ে গেছে, স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো বেড়েছে বলে আমার জনসংখ্যার মধ্যে ভোক্তার তুলনায় উৎপাদকের সংখ্যা বেড়েছে অনেক বেশি। এখন 15 থেকে 59 বছর যেই অর্থনীতিবিদরা যে অংশটাকে বলেন যে ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন, কর্মক্ষম মানুষ, এই কর্মক্ষম মানুষের সংখ্যা এখন আমাদের 65%-এর ওপরে। তো সেটা তো আমাদের বিরাট একটা অ্যাডভান্টেজ, সেটাকেই আমরা বলছি ডেমোগ্রাফিক বোনাস। সেই ডেমোগ্রাফিক বোনাসের মধ্যে দিয়ে আমরা উইন্ডো অফ অপরচুনিটি তৈরি হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, বোনাস মানেই কিন্তু ডিভিডেন্ড নয়। বোনাসটাকে রেডি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, স্কিল করতে হবে, তবে যখন একটা পূর্ণ জনসম্পদে পরিণত হবে, উই হ্যাভ এ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আর যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে প্রপার প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আমরা
কর্মের মধ্যে ঢোকাতে পারবো, উৎপাদনে যুক্ত করতে পারবো, জিডিপির গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করাতে পারবো, তখনই আমরা বুঝবো যে আমরা ইকোনমিক ডিভিডেন্ডটা পেয়েছি ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে। যদি আমরা ঠিক পরিকল্পনা না নেই তাহলে এই ডেমোগ্রাফিক বোনাস এবং ডিভিডেন্ডের সময়কালটা কিন্তু অল্প, 30 থেকে 35 বছর, এবং এটা একবারই আসে একটা জনসংখ্যার মধ্যে। যদি আমরা কোনো কারণে এটা মিস করে যাই, মানে এটার যদি টোটাল বেনিফিটটা রিপোর্ট করতে না পারি, তাহলে দেখা যাবে পরে গিয়ে আমাদের এই দেশটি একটি বার্ধক্যজনিত এটা 2046-47 যে প্রজেকশন বলছে, 2046-47 এদেশে বয়স্ক মানুষের সংখ্যা ইয়াং মানুষের তুলনায় বেশি হবে। আমরা একটা ক্রস রোডে তখন দেখা যাবে যে বয়স্ক মানুষ বাড়ছে অনেক গতি। এখন কিন্তু গ্রোথ রেটের চেয়ে, পপুলেশন গ্রোথ রেটের চেয়ে এল্ডারলি পপুলেশন গ্রোথ রেটটা অনেক হাই। আমার এখন 100 কোটির লোক আছে যারা 60-এর ওপরে, সেই সময় হবে 4.5 কোটি, 20% অফ দি টোটাল পপুলেশন। আপনি চিন্তা করতে পারেন যে কোন কোন ধসটা নামছে আপনি দেখতে পাচ্ছেন। এইটাকে যদি হ্যান্ডেল করতে না পারি তাহলে আমার মনে হয় যে জনসংখ্যার যে সুবিধাটা আমরা এখন পাচ্ছি, দীর্ঘদিনের স্ট্রাগল বলবো এই জন্য যে আপনি বলেছেন আপনার সূচনা বক্তব্যে যে আমরা মনে করেছি গ্রোথ কমাতে হবে, পপুলেশনটাকে ঠিক মতো ম্যানেজ করতে হবে, সেই এত কিছু করে আমরা একটা সুবিধাজনক অবস্থায় আসছি। এটাকে যদি আমরা ক্যাপিটালাইজ না করতে পারি তাহলে আমাদের বিপদ আছে। জি, ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ। এই যে 15 থেকে 59 বছরের সবচেয়ে সম্ভাবনাময় জনগোষ্ঠীর কথা বলা হচ্ছিল, এই সম্পদটাকে যাতে 40 বছর পরে বা কত সালে বললেন 2048 না আমরা 2041 পরে আস্তে আস্তে ড্রাই আপটা শুরু। হ্যাঁ, তো 41 তো খুব বেশি দিন বাকি নেই, আর 20-25-30 যাই এই সময়ের মধ্যে এই মানুষগুলোকে সবচেয়ে বেশি ভালোভাবে কাজে লাগাতে হবে। সেই কাজে লাগানোর দিকে আমরা কিভাবে আগাচ্ছি সেটা যদি বলেন, উনি একটু আগেই বক্তব্যে বলেছেন যে কাজে লাগানোর সবচেয়ে বড়টা হচ্ছে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে ইকোনমিক ডিভিডেন্ডে নিতে হবে। অর্থাৎ আমি এই যে মানুষগুলোকে থিওরিটা উনি বলেছেন কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পরিণত করব, তো শ্রমশক্তিতে পরিণত করতে পেরেছি কিনা সেখানে যদি আমরা একটু যদি একটু শ্রমশক্তি জরিপ দেখি তাহলে আমরা দেখব যে 2015-16 যে জরিপটা করা হয়েছে, কোয়ার্টারলিটা বের হয়েছে, পুরোটা খুব শিগগিরই হয়তো আসবে। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের জনশক্তির মধ্যে আমাদের যে টোটাল বলা যায় যে যেটাকে বলছি আমরা যে যারা লেবার ফোর্সের অংশ, অর্থাৎ যারা সত্যিকার অর্থে শ্রমের মধ্যে আছেন, এই যে 15 থেকে 59 বছর বয়সের মধ্যে, তার সংখ্যা হচ্ছে আমার 6 কোটির মতো। তার মানে খেয়াল করেন, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে পুরুষ যত কর্মক্ষম আছেন যাদের বয়স 15 থেকে 59, তার মধ্যে 81% লেবার ফোর্সের অংশ। কিন্তু নারীদের ক্ষেত্রে এই পার্টিসিপেশনটা হচ্ছে এই যেটা 15-16তেও এসে 35.5%। অর্থাৎ 15 থেকে 59 বছর বয়সী যত নারী আছেন তার মাত্র 33.5% শ্রমশক্তির অংশ। বাকিরা কিন্তু মানে 66.5% নারী যারা কর্মক্ষেত্রে আসতে পারতেন, যারা শ্রম শক্তিতে অংশগ্রহণ করতে পারতেন যোগ্য, তারা কিন্তু আসছেন না। কাজে এইখানে আবার অন্য ডিবেটও আছে, সেই ডিবেটটা কি এখন বলবো নাকি পরে বলবো? না, আমরা একটু জাস্ট একটু ঘুরিয়েটা দিয়ে নিই যে কি অবস্থায় আছে, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে আমরা ইকোনমিক ডিভিডেন্ডে নিতে পারছে কিনা। তাহলে এখানে একটা জেন্ডার ডাইমেনশন, প্রথমে আমরা এই মুহূর্তে এত কিছু অগ্রগতির পরেও আমরা দেখছি কিন্তু যে নারীদের একটা বড় অংশ তারা শ্রমশক্তির অংশ নয়। পুরুষেরও কিন্তু 81%, মানে তা ওইখানেও কিন্তু 19% পুরুষ যারা কর্মক্ষেত্রে আসতে পারতেন তারা এটার অংশ নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে এই 15 থেকে 59-এর মধ্যেও যাদেরকে ধরা হয় যে ইউথরা ধরেন আমাকে 35 বছরের পরে একটা ট্রেনিং দিলে আমি যতটা গ্রহণ করতে পারবো, আমাকে কিন্তু 20, 25, 21, 22 যে সময়টাতে মানুষ শেখে, স্কিলটা তার ডেভেলপ হয়, পরে ওই স্কিল দিয়েই কিন্তু আমরা ইউনিভার্সিটিতে যা শিখেছি সেটা দিয়ে কিন্তু এখনো চলছি, আপনি আমি আমরা সবাই। তো ওই যে সময়টা, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 29, এই বয়সীদের সংখ্যা হচ্ছে মোটামুটি 26-27% মতো মোট জনসংখ্যা। সেটা যদি হয় তাহলে যদি 16 কোটিও ধরি জনসংখ্যা, তাহলে তার 1/4 একটু বেশি, সে ধরেন 4.5 কোটির মতো হচ্ছে যাদের বয়স 15 থেকে 29। এই 4.5 কোটিরও অর্ধেক মোটামুটি হচ্ছে নারী। এবং খেয়াল করেন এই 15 থেকে 29-এর মধ্যেই নারী তার বিয়ে হয়ে প্রথম বাচ্চাটা কিন্তু এই সময় হবে। এই সময় নারী ছোট বাচ্চা নিয়ে ডিল করবে।
এবং বাংলাদেশে স্যার হয়তো আমাকে কারেক্ট করতে পারেন, বাংলাদেশে মেয়েদের গড় যে প্রথম সন্তানের জন্মদানের বয়সটা সম্ভবত 18। তো সেটা যদি হয় তাহলে এই সময়ের মধ্যে যদি প্রথম সন্তানের জন্ম হয় তাকে কিন্তু ওই সন্তান লালন পালন করতে হবে, কারণ এটা আগামী প্রজন্ম। এবং পাশাপাশি শ্রমশক্তিতে তাকে আমার অন্তত স্কিল করতে হবে। যে আপনি বলছেন কি প্রস্তুতি নিতে পারে, এখন স্কিলে সে যাবে কি করে? আমাদের একটা প্রচলিত, আমরা যদি সমাজেও দেখি, বিয়ে শাদী হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, বাস, আর পড়াশোনা স্কিল কোনো কিছুর দরকার নেই। একজনের ইচ্ছেটা কিন্তু থাকে অনেকেরই। সেই ক্ষেত্রে যেটা দরকার যে এই শ্রমশক্তিতে যদি বিশেষ করে এই নারীদেরকে আনতে হয় যারা এখন স্কিল নেবে, তাহলে সাপোর্ট সার্ভিস লাগবে, যেটা আমার প্রস্তুতিতে ভীষণ ঘাটতি। অর্থাৎ যেমন ডে কেয়ার সেন্টার, তারপরে হচ্ছে খুব কাছাকাছি জায়গায় কম অল্প দূরত্বে যেয়ে যেন তারা ট্রেনিং নিতে পারে, শিক্ষায় যাতে আসতে পারে। তাহলে কি নারীটা তার বাচ্চা যখন বড় হয়ে যাবে সে চাইলে এই স্কিলটা কাজে লাগাতে পারবে। আমি মনে করি যে অনেক দেরিতে হলেও সম্প্রতি আমরা গত 2 বছর খেয়াল করছি যে সরকার স্কিল ডেভেলপমেন্টে ভীষণ মনোযোগ দিয়েছে। আমাদের স্কিল ডেভেলপমেন্ট একটা পলিসি হয়েছে 2011-তে পলিসি হলেও আসলে সেটার যে শর্তগুলো, যে কোথায় কোথায় আমাদের কি ধরনের স্কিল দরকার, সে আমি গার্মেন্টসের জন্য ট্রেনিং সেন্টার বানাবো নাকি আমি জুতার কারখানার জন্য ট্রেনিং সেন্টার বানাবো, আমি কি জুতার কারখানার কোন ধরনের তৈরি করব, আমি কি শ্রমিক বানাবো নাকি আমি ডিজাইনার বানাবো, এই যে ধরনের এগুলো গবেষণা দরকার। এবং সেই গবেষণাগুলো সরকার সম্প্রতি আসলে শুরু করেছেন। একটার সাথে আমি জড়িত ছিলাম বলে আমি নিজেও বলতে পারছি যে এইটা আমি মনে করি ভালো উদ্যোগ। এবং এই স্কিলটাই, যেটা স্যার একটু আগে বলার চেষ্টা করলেন, যে আমরা যদি স্কিল ডেভেলপ করতে পারি যারা আজকে ইয়াং, তারা তখন আমাকে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সত্যিকার ইকোনমিক বেনিফিটটা দিতে পারবে। আর না হলে যেটা হবে, এই সময় আমি যদি জিডিপির প্রবৃদ্ধি অনেক বাড়াতে না পারি, আমি যদি অনেক রিসোর্স তৈরি করে রাখতে না পারি, মানে আমরা যেমন সিম্পলি ফ্যামিলিতে কি করি, আমরা এই ইয়াং বয়সে যে উৎপাদন করি বা আয় করি, আমরা একটা সেভিংস রাখি যে আমি যখন বয়স হয়ে যাবে তখন যাতে আমি ওই টাকাটা ইউজ করতে পারি। ঠিক একইভাবে রাষ্ট্রকে সেই সম্পদ তৈরি করতে হবে যাতে আগামীতে 2041-এর পরে যখন এল্ডারলি অর্থাৎ ডিপেন্ডেন্ট যারা, সেই ডিপেন্ডেন্সি রেশিও বলে যে একটা জনসংখ্যার মধ্যে ডিপেন্ডেন্টের রেশিও কত, সেটা যখন বাড়বে তখন এই রিসোর্স তখন আমাকে এই ইকোনমিক বেনিফিটটা তখন দেবে। মজার কথা হলো, এখানে চমৎকার একটা কথা বলেছেন, ডিপেন্ডেন্স রেশিও। আমাদের দেশে এই ডিপেন্ডেন্স রেশিওটা আগে ছিল ইয়াং পপুলেশনের, এখন হবে ওল্ড পপুলেশন। এবং এখানে এই যে উনি যে কথাটা বললেন, এটা শুধু ফর্মাল সেক্টরের দিকে চিন্তা করে কথা হচ্ছে, ইনফর্মাল সেক্টরে কি হবে। আমরা কদিন আগে পত্রিকায় দেখেছি 10 মিলিয়ন চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়থ এডুকেশনের বাইরে। মানে এটা একটা ভয়াবহ ব্যাপার, কারণ আমাদের দেশে শিক্ষা সেক্টরটা সফল হয়েছে এবং সফল সেক্টরগুলোর মধ্যে একটা বলি, কিন্তু এতগুলো 10 মিলিয়ন ইয়াং যদি মানুষ শিক্ষার বাইরে থাকে, 1 কোটি মানুষ যদি বাইরে থাকে, বা আরও কথা আছে, আমরা দারিদ্র্য কমিয়েছি, অ্যাবসলিউট হাঙ্গার যেটা, সেটা কমিয়েছি, কিন্তু এখনও বিভিন্নভাবে দারিদ্র তো আপনার বহুমুখী, তাই না? তো সেখানে আমি বলবো যে এখানে ইনইকুয়ালিটিগুলো আছে, জেন্ডার তো একটা আছেই, ইনকাম রিজিওনাল ডিসপ্যারিটি আছে, এখানে বিভিন্ন রকম বিষয় আছে। তারপরে যেটা শিক্ষার মধ্যে একটা সাধারণ শিক্ষা, এই সাধারণ শিক্ষায় চলবে না এখন ব্ল্যাঙ্কেট প্ল্যানিং নিয়ে চলবে না, এখন স্পেসিফিক একটা মানুষের কি যোগ্যতা, একটা বয়স কাঠামোর মানুষের কি মেধা, তার কি চাহিদা, এই দুটোকে সমন্বিত করে প্রশিক্ষণ দিয়ে তাকে, এবং আমার ইকোনমির চাহিদা, আমি তো মনে করি যে আমাদের হায়ার এডুকেশন, বিশেষ করে ইন্টারমিডিয়েটের পরে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনের সিস্টেম একদম চেঞ্জ করে দেওয়া উচিত। কারণ এখানে যা পড়াশোনা করে ছেলেমেয়েরা বের হচ্ছে কোনো কাজে লাগবে না, তো মানে কোনো পূজায় লাগে না, একটা কথা আছে না, এটা প্রায়োগিক হতে হবে, মার্কেট ওরিয়েন্টেড হতে হবে। এখন প্রাইভেট ইউনিভার্সিটি যখন শুরু হলো 2 দশক ধরে সবাই বিবিএ এমবিএ, এত এমবিএ বিবিএ দিয়ে কি করবে বাংলাদেশ, কি কাজে লাগবে? ওইটার জন্য আমি বলছি যে সরকার শুধু না, আমি দেখছি যে ওয়ার্ল্ড ব্যাংক বলি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলি, বা অন্যান্য ডোনাররা সবারই এখন তারা সাপোর্ট দিতে চাচ্ছে যে স্কিল কোথায় দরকার সেই ধরনের রিসার্চ এবং সেই ধরনের ট্রেনিং এ তারা সাপোর্ট দিতে চাচ্ছে। আচ্ছা, আমি এখানে এই প্রসঙ্গে আপনার একটা ডিবেটের কথা বলছিলাম, যে এই যে আপনি বলছিলেন যে কর্মক্ষম যে জনগোষ্ঠী তার 6 কোটির মধ্যে পুরুষ হচ্ছে 81% শ্রমশক্তি শ্রমবাজারে বা শ্রমশক্তি হিসেবে অন্তর্ভুক্ত, আর নারীদের 35% মাত্র। কিন্তু এখানে যে ডিবেটটা সেটি হচ্ছে যে নারীরা ঘরে কাজ করেন,
করে যে কাজ, Unpaid family work যেটাকে আমরা আনপেইড। বলি। এখন ধরেন আমি যে পরিবারে বাস করি সেই পরিবারে আমাদের পরিবার গোছানোর জন্য রান্না বান্না করতে হয়, ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, বাচ্চার লালন পালন করতে হয়। এই কাজগুলো যদি আমার স্ত্রী বা আমার মা ছোটবেলায় না করতেন, যদি কাজের লোক রেখে চাকরি দিয়ে করতে হতো, তাহলে মাসে কত টাকা তাকে দিতে হতো সেই তৃতীয় লোকটিকে? সেটি তো আমার মায়ের বা আমার স্ত্রীর প্রাপ্য, যদি আমরা ওইভাবে তাদের ডোমেস্টিক ওয়ার্কটাকে হিসাব করি। সেটি আমরা কেন, আপনারা ইকোনমিস্টরা কেন এটিকে আমাদের মূল অর্থনীতির মধ্যে জিডিপির ভিতরে আনছেন না? জিডিপির ভিতরে আনছি না এই জন্য যে জিডিপির সংজ্ঞাটাই তাহলে ঠিক থাকলো না। কারণ জিডিপির সংজ্ঞা মানে হচ্ছে সেই কাজ যেটা আপনি অর্থ দিয়ে মূল্যায়ন করতে পারবেন। অর্থের এখন আপনার মা, উইথ অল রেসপেক্ট টু ইয়োর মাদার, আপনার মা যেই কাজটা যখন রান্না করছেন, এখন ওনার মজুরিটাকে আমি শেফ টমি মিয়ার মজুরির সাথে তুলনা করব, নাকি আরেকজন যাকে আমি বুয়া বলি বাংলায়, এটা বলা যদিও উচিত না, আমার যিনি সাহায্যকারী তার রেটের সাথে তুলনা করব। এখন আপনার কাছে আপনার মায়ের রান্না কিন্তু টমি মিয়া শেফ টমি মিয়ার থেকেও ভালো। এখন আমি কি সেই অত লাখ টাকার মজুরি চিন্তা করলে আমার জিডিপির হয়ে যাবে আমরা ধনীর থেকেও ধনী হয়ে যাব? এটা একটা কমপ্লিকেশন হবে। কারণ জিডিপিটা শুধু আমার বাংলাদেশ না, অন্য দেশের সাথে আমার অবস্থান কম্পেয়ার করতে, আমার পার ক্যাপিটা ইনকাম কম্পেয়ার করতে লাগে। কাজে জিডিপি যেটা মূল ধারা, সেটাতে এটা এই হিসাবটা না আনাই ভালো। তবে হ্যাঁ, এটার একটা আলাদা হিসাব ইকোনমিতে তাদের অবদান হিসেবে আসা উচিত। যে জায়গাটায় আমরা আনতে চাচ্ছি যে নারীরা যদি এই, আপনি দেখেন, আপনি বললেন যে গৃহকর্মের কথা বলতে গিয়ে আপনার মনে পড়লো আপনার মায়ের কথা এবং স্ত্রীর কথা। একবারও মনে হলো না যে ওই কাজটার গায়ে কোথাও লেখা ছিল না যে রান্নাটা মাই করতে হবে আর স্ত্রী করতে হবে, আপনিও করতে পারতেন। আর ওই জায়গায় আমাদের যেতে হবে। সেইখানে হচ্ছে যে যদি কেউ মনে করছে কেউ একজন যে সে ডাক্তার হতে পারতো, যে মাটা ডাক্তার হতে পারতো, যে মাটা ইঞ্জিনিয়ার হতে পারতো, তাকে তার সুযোগ না থাকলে ওই ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে সে সোসাইটির জন্য অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারতো যদি সে সাপোর্টটা পেত। অর্থাৎ ঘরের কাজটা যদি দুজনে ভাগ করে নেওয়া যেত, এবং তখন সে যদি তার যোগ্যতা থাকে বেশি, জাস্ট বিকজ সে মেয়ে সেই জন্য সে ডাক্তার হতে পারলো না, সেটা কিন্তু দেশের জন্য উপকারী না। সেই জন্যই বলা হয় যে আমরা যদি জনসংখ্যার ইস্যুটাতে ফিরে আসি, জেন্ডার ইস্যু তো একটা আছেই। এটা হলো জেন্ডার তো জনসংখ্যার অংশ আর কি। জেন্ডার ইজ এ ক্রস কাটিং ইস্যু, সবখানে এটা আছে। হ্যাঁ, কিন্তু জনসংখ্যার মধ্যে কতগুলো সংকট তৈরি হতে যাচ্ছে যেগুলো আমাদের ভাবতে হবে। যেমন আমি বলি যে আমাদের এখন কি করণীয়? আমরা জনসম্পদ রপ্তানি করছি, রপ্তানি করে যে রেমিটেন্স আসছে আমরা দেখছি এই রেমিটেন্স হচ্ছে অন্যতম প্রধান কারণ আমার দারিদ্র্য দূরীকরণে। কিন্তু আমরা কদিন আগে পত্রিকা দেখেছি যে 6 বছরের লোয়েস্ট রেমিটেন্স এবছর এসছে, 14% কমে গেছে এক বছরের মধ্যে। তাহলে যদি গ্লোবাল সিচুয়েশন আমাকে পারমিট না করে বা তখন সেখান থেকে ডিমান্ড না থাকে, তখন আমি এই লেবার ফোর্স দিয়ে কী করবো? তাহলে কি আমি উইদিন দ্য কান্ট্রি আমি এমন কোনো মানে স্ট্র্যাটেজি ডেভেলপ করেছি? যেমন ধরুন আউটসোর্সিং ইন্ডাস্ট্রি। এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রি কিন্তু $600 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া তার 1/4 দখল করে ফেলেছে। আমাদের এখানে হাঁটি হাঁটি পা করে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ করছেন, কিন্তু যদি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমন্বিত উপায়ে এটা করা যায়, তাহলে কিন্তু আমার আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। এখানেও স্যার দেখেন স্কিলের প্রশ্নটা, ইন্ডিয়া ওই মার্কেটটা নিতে পারছে, এটা একটা বড় কারণ হচ্ছে তাদের ইংরেজি বলার স্কিল। আচ্ছা, আমি একটু এই পর্যায়ে একটু বিরতিতে যাব, বিরতির থেকে ফিরে এসে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, অল্পক্ষণের মধ্যেই ফিরবো এই আলোচনায়। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের জনসংখ্যা প্রসঙ্গে। আমরা বিরতির আগে জনসংখ্যার সংকট নিয়ে প্রফেসর নবী আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বলছি যে আমাদেরকে ভাবতে হবে যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি কিভাবে আমার ন্যাশনাল ইকোনমি, ন্যাশনাল যে ডেভেলপমেন্ট এবং জিডিপি এর মধ্যে কন্ট্রিবিউট করাবো, তাহলে আমার স্ট্র্যাটেজিগুলো কী হবে? আমি যেমন মনে করছি যে এখন যে হারে ফার্টিলিটি নেমেছে আমাদের এখানে, দ্যাটস এক্সেলেন্ট অ্যাচিভমেন্ট ফর দি নেশন। সারা পৃথিবীতে আমাদের মতো অনুন্নত দেশগুলোর কাছে আমরা একটা মডেল। কিন্তু কোয়েশ্চেন হলো, আমরা যদি এই ধারায় কমতে থাকি, আমার কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি বলছি না আমি এটা, আমার প্রশ্নটা হচ্ছে এই ধারায় যদি কমতে থাকি, তাহলে আমরা 40 সালে গিয়ে, আমার একটি ছাত্রী আজকে আমাকে প্রশ্ন করেছে, স্যার আমরা কি রাস্তা ঝাড় দেওয়ার লোক পাবো যদি সবাই আমরা শিক্ষিত হয়ে যাই? কারণ এডুকেশন ইজ ওয়ান ওয়েপন, যেটার মধ্য দিয়ে এমন বাতিটা জ্বালিয়ে দেন সব কিছু দেখা যায়।
এই যে নারীর কথা বলছেন আপনি, দেন না শিক্ষা তাকে, সেই শিক্ষার গুণেই সে তার কাজটা খুঁজে নেবে, স্বামীর সাথে ঝগড়া করে শেয়ার করে নেবে, তুমি এইটা ধোবে আমি এটা ধোবো, তুমি এইটা করবে, আমি বাজার করব, তুমি রান্না করবে, এগুলো করে নেবে নারী। সেই জন্য আমি বলছি যে শিক্ষাটাই হচ্ছে মূল। শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, যে এটা দারিদ্র্য দূরীকরণেও সাহায্য করে, এটা স্বাস্থ্য সংরক্ষণেও সাহায্য করে, অর্থনীতিতে করে, মানে একটা 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 মাল্টিপল কম্পোজিট ইন্ডেক্সের মতো কাজ করে একটা ভেরিয়েবল, মানে ইকোনমিক্সের। মানে আমরা তো বলি যে শিক্ষা মানে এডুকেশন এবং স্কিল, এবং যে কারণেই আমরা কিন্তু যে প্রাইমারি এডুকেশনে, যেটা একটু আগে স্যার বলছিলেন যে আমাদের প্রাইমারি এডুকেশনে বড় সফলতা হলেও তারপরে কেন গিয়ে আমাদের 1 কোটি মানুষ শিক্ষার মধ্যে আসছে না, মানে এটা তো হিসাবে মিলে না। মানে যখন এনরোলমেন্ট প্রাইমারিতে 100%, তাহলে পরে কেন নাই? পরে নাই হচ্ছে এই কারণে, কারণ খুব সহজেই ঝরে পড়ে যাচ্ছে, অর্থাৎ কন্টিনিউ করছে না। এবং কন্টিনিউ যখন করছে না, সে যতটুকু শিখেছিল সেটাও কিন্তু সে ভুলে যাচ্ছে। অন্তত তাকে কয়েকটা বছর এটা কন্টিনিউ করার কথা, এবং ওই শিক্ষাটা দিয়ে আসলে খুব লাভ হয় না। তার যে মিনিমাম যে শিক্ষা দিয়ে আমার হেলথ হবে, সেই শিক্ষা দিয়ে আমি কিছু ধরনের স্কিল, সেটা খুব দরকার ছিল, সেটা ওই শিক্ষাটা প্রাইমারি এডুকেশন কন্ট্রিবিউট করে না, কন্ট্রিবিউট করে না। কিন্তু প্রাইমারি এডুকেশনের উপর ভিত্তি করে যদি আরো কয় বছর চালু শিক্ষাটা রাখা যেত, এবং ওইখানে একটু আগে আপনি বলছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা অন্য জায়গায় যেরকম পড়ায়, আমাদের সবারই হচ্ছে যে একটা MA BA ডিগ্রি, এটা আমার দরকার, আমার যোগ্যতা থাক বা না থাক, যেভাবে হোক ডিগ্রি, প্রায়োগিক শিক্ষাটা নেই। এবং সেইখানে আমরা শুধু বলেছি এতদিন যে বিভিন্ন পলিটেকনিক বা এই ধরনের বিভিন্ন জায়গায় কারিগরি শিক্ষা, সেটা ছাড়াও একটা স্কুলে যে বাচ্চাটা জেনারেল লাইনে পড়বে, ধরেন সে যদি শুধু 8 পর্যন্তও পড়ে, এমন একটা সিস্টেম করতে হবে যে কোনো একটা স্কিল, সেটা গাছ লাগানো হোক কি কাঠের কাজ হোক কি সেলাইয়ের কাজ হোক, এই স্কিলটা তার গড়ে না। উঠবে। কিন্তু এখানেও একটা ছোট্ট পয়েন্ট অফ অর্ডার, ফুটনোট আমি বলতে চাই, সেটি হচ্ছে যে কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষার অংশ হিসেবে কিন্তু আছে এখন বাংলাদেশের সকল। আমার মেয়ে ভিকারুননিসা স্কুলে পড়তো কিছুদিন আগে, ও ক্লাস 7 না 8-এ ওঠার পরে বাসায় দেখি যে এই আমার দাদি টাদি যে কাজ করতো সেরকম উল দিয়ে 2টা কাঁটা দিয়ে এরকম করে একটা মাফলার বানাচ্ছে। আমি বললাম যে এটা কেন বাবা? বলে যে এটা তো স্কুলে করতে বলছে। এখন এটাও একটা কারিগরি শিক্ষা। এই শিক্ষা কি কাজে লাগবে তার? উল বোনা এই যুগে এসে দিস ইজ নট এনাফ। আমি বলি যে আরো একটা প্রসঙ্গ আছে জনসংখ্যার। এই যে মানুষ মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তো বাংলাদেশে এই মুভমেন্টের রেটটা হচ্ছে 4.5% ইন্টারনাল মাইগ্রেশন, কিন্তু ঢাকা শহরে মানুষ আসছে 6% হারে। তো যেখানে আমার 1.37 হচ্ছে অ্যানুয়াল গ্রোথ রেট পপুলেশন, সেখানে 6% গ্রোথ রেট হচ্ছে ঢাকা। বাংলাদেশ ঢাকা শহর একটি বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং মেগাসিটি ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে 40% বস্তি। এখানে স্বাস্থ্য ব্যবস্থা এবং এখানে দারিদ্র্য বাড়বে না কেন, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হবে না কেন? তাহলে এই মানুষগুলোকে আমি ধরে রাখবো কোথায়? ধরে রাখতে হবে, মানে পপুলেশন ডিস্ট্রিবিউশন যেমন আছে, আবার রিডিস্ট্রিবিউশন আছে। তো রিডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা হলো মিলিটারি কায়দা, জোর করে নিয়ে ওখানে সেটেলমেন্ট করানো, যেটা আমরা অতীতে করিয়ে দেখেছি, সফল হতে পারিনি। আরেকটা হচ্ছে যে আপনাকে পরিকল্পনার মধ্যে অপরচুনিটি তৈরি করতে হবে। আমরা যখনই গ্রামীণ উন্নয়নের কথা বলি, আমরা সবসময় মনে করি কৃষিজ উন্নয়ন। নো, গ্রামেও কিন্তু আজকাল যেহেতু টেকনোলজি, এই হাইওয়ে, সুপার হাইওয়ের মধ্যে দিয়ে আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা দেখতে পাই আমেরিকা কি করছে, ইউরোপ কি করছে। তো সেইখানে যদি আমি অকৃষিজ পেশার স্ফুরণটা ঘটাতে পারি, পরিকল্পনা, ওই লোকগুলো আসবে না তো। এবং এই যে আমি বললাম যে 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 আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা, 3টা জিনিস লাগবে: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট ফ্যাসিলিটিস, আর প্রশিক্ষণ সহ একটা কম্পিউটার। এই 3টা জিনিস দিয়ে বসিয়ে দেন, ওই $1,000 আয় করবে। আমি একটা মানে গল্প বলি, গল্প না সত্যি ঘটনা। কয়েকদিন আগে আমার কাছে একটা মেয়ে আসছে বরিশালের কোনো একটা গ্রাম থেকে। মেয়েটা এই কলেজে পড়ে, মানে ডিগ্রি এরকম কিছু একটা পড়ে। তো সে বললো যে সে ওখানকার ইউনিয়ন তথ্য কেন্দ্র, যেটি সেই ইউনিয়ন তথ্য কেন্দ্র চালায়, এবং চালায় মানে হচ্ছে যে ওখানে তার 2জন অ্যাসিস্ট্যান্ট ডেপুটি আছে, একজন তার ভাই বা এরকম, আরেকজন তার কোনো চাচা আত্মীয় স্বজন, এবং সে হচ্ছে এটার মূল উদ্যোক্তা। সে কম্পিউটার জানে, এগুলি বোঝে রোজে, এবং লোকের যত রকম সাপোর্ট দেওয়ার সে দেয়, 2 টাকা 5 টাকা ইত্যাদি করে। তার মাসে 20 থেকে 30 হাজার টাকা উপার্জন হয়, এবং সে জীবনেও কোনোদিন ঢাকায় আসার বা কোনো চাকরি করার চিন্তা করে না। সে চিন্তা করছে যে ওইটাকে আরো কিভাবে বড় করা যাবে, একটা জায়গা থেকে আরো 5টা করা যায় কিনা। এখন ওই সেন্টারটাতে তো অনেক রকম ইনফ্রাস্ট্রাকচার, যেটা যদি উপজেলা পর্যায়ে সরকারি যে সেন্টারগুলো, তো ইনফ্রাস্ট্রাকচার সরকার করে দেয়, উপজেলা না, একদম প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ে। সেটা একটা হচ্ছে নিজে ইনফ্রাস্ট্রাকচার করা, সেখানে তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এবং সেই ইনভেস্টমেন্টটা করতে হলে ওই যে লোনটা, ওই লোনের তখন দিতে হবে, কারণ সবার তো নিজের ব্যক্তিগত চাচা মামা সামর্থ্য তার নাও থাকতে পারে। এটা একটা দরকার।
আরেকটা যেটা কিন্তু সেটা লোন হচ্ছে যে- দেওয়ার তো প্রতিষ্ঠানের অভাব নাই বাংলাদেশে। না, লোন দেওয়ার প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিট দিয়ে এগুলো হবে না। মাইক্রো ক্রেডিটে 2-4 5,000 10,000 20,000 লোন এগুলো দেওয়া হবে না। আপনার appropriate এসএমই লোনের financing মধ্যে হবে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ শব্দটা আমি অনেক ঠিকই বলেছেন, মাইক্রো দিয়ে হবে না, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ফাইন্যান্সিং, হ্যাঁ। যে যার জন্য যতটুকু দরকার। না, এখন এসএমইও তো একটা বিরাট সেক্টর। এসএমই একটা বিরাট সেক্টর। সেখানে বড় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে এসএমইর শহরাঞ্চলের এসএমই গুলা যত এসএমই লোন দেওয়ার যে ব্যাংকগুলো সেটা যত ইকুইপড, গ্রামের দিকে এমনিতেই আমাদের ব্যাংকের শাখা কম, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোর তো শাখা খুবই কম। এবং সেইখানে এই যে আমরা যদি বলি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমাদের গ্রামের দিকে এটা খুবই কম, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট থাকা, ব্যাংকিং এর সাথে যাওয়া, এইগুলোর মধ্যে যে মানুষের এক ধরনের আমি বলবো যে ইনফরমেশনের অভাব, শুধু না একটা ভীতি আছে, ব্যাংকে যাব কি জানি অ্যাকাউন্ট খুলবে টাকা কাটবে, যে খুব মানে যারই ইনফরমেশনগুলো নাই। সেই জন্যই এখন যেটা করতে আমরা বলছি বা সরকারও হয়তো মনোযোগ দিয়েছেন, সেটা হচ্ছে যেসব ট্রেনিং বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিংগুলো দেয়, জাস্ট কি করে একটা ব্যবসা চালাতে হয়, ব্যবসা করলে কি হবে, কি অসুবিধা হবে, এই ধরনের ট্রেনিংগুলো ইনক্লুড করা উচিত। শুধু যে আপনার মেয়ের ওই উল বানিয়ে সে যে করতে পারবে না কিছু তা না, কিন্তু আমি বলছি যে সেইটাকে বিজনেসে সে নিবে কিনা, হ্যান্ডমেড প্রোডাক্টের চাহিদা সে তৈরি করবে কিনা, আরেকটু গুরুত্বপূর্ণ তখন ওগুলোর প্রপার সাপোর্টটা দিতে হবে। গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের দেশে আমরা বলছি 2021 সালে মধ্য আয়ের দেশে পরিণত হব, 41 সালে উন্নত দেশে পরিণত হব, কিন্তু আমাদের যে এখন লো ইনকাম কি বলে যে অকুপেশনটা প্রধান, হ্যাঁ, সেই কারণে আপনি উনি বললেন গ্রামে ব্যাংক নাই, কারণ আমার সেভিংস বাড়ছে না, কারণ সেভিংস মেকানিজম অ্যান্ড সেভিংস ইনস্টিটিউশনগুলোর প্রতি আমার অ্যাক্সেস নাই, আমার আস্থাও নাই। সেই জন্য আমাদেরকে যদি সত্যিকারভাবে উন্নত দেশে যেতে হয়, $13,000-14,000 পার ক্যাপিটা ইনকাম বানাতে হয়, তাহলে এই লো ইনকাম অকুপেশন থেকে হাই ইনকাম অকুপেশনে ট্রানজিট করতে হবে। সেই জন্য সরকার এটা করে দেবে না, সরকার একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করবে, এটা যে প্রাইভেট যারা উদ্যোক্তা আছেন উদ্যোক্তারা করে নেবে। কেমন করে নেবে আমি তার একটা এক্সাম্পল দিই, যে অগোচরে ঘটেছে আমরা টের পাইনি। যেমন এমডিজি গোল যেগুলো ছিল, তার মধ্যে একটি এমডিজি গোল নিয়ে আমরা যারা তথাকথিত গবেষক তারা বলেছিলাম যে এটা আমরা কোনোদিন অ্যাচিভ করতে পারবো না, সেটা হলো ম্যাটারনাল মোর্টালিটি। কিন্তু মজা হলো 2010 সালে যখন ম্যাটারনাল মোর্টালিটি সার্ভের রিপোর্টটা প্রকাশ পেল, তখন দেখলাম যে মানে আমরা নিজেরাই বিস্মিত হলাম যে এত রিডাকশনটা কিভাবে হলো। একজন বিদেশি প্রশ্নই করে বসলেন যে ইজ ইট রিয়েল, হিসাবে ভুল নাই তো। এখন আমি যেহেতু ওই মানে সার্ভের টেকনিক্যাল কমিটির মেম্বার ছিলাম, আমি বললাম ইয়েস ইট ইজ রিয়েল অ্যাজ ইট গেটস। আমরা ডেটার ভেতরে ঢুকে দেখলাম সত্যিকারভাবে যে প্রাইভেট সেক্টর যেভাবে রাইজ করেছে হেলথে, ক্লিনিক, হসপিটাল ইত্যাদি ইত্যাদি। আমরা বলি যে এই ক্লিনিকগুলো পয়সার জন্য খালি সিজার করতে পারে, কিন্তু সিজারিয়ান ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেলিভার এ বেবি। তো এর ফলে কি হচ্ছে, কোনো কমপ্লিকেশন নাই, মা মরছে না, তারপরে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, ইনফেকশন হচ্ছে না, মা মরছে না, শিশুও মরছে না। এগুলোর কারণে যে পাবলিক সেক্টরটা তখনও খুব বেশি এগোয়নি, কিন্তু প্রাইভেট সেক্টরটা এত বেশি উঠে গেছে, ফলে হয়েছে কি ব্যবসায়ীদের ব্যবসাও হয়েছে, এদেশের মানুষও বেঁচেছে, এবং আমরা এমডিজি গোলটাও অ্যাচিভ করতে পেরেছি। সেই জন্য আমি বলছি যে সামনে যেই কথাগুলো আমরা বলছি যে ট্রানজিশনটা ঘটাতে হবে, এর জন্যে ইভেন এই যে আমি বললাম যে আমরা মানে 60-এর উপরে 4.5 কোটি মানুষ হবো, 20% মানুষ হবো, এই আমাকে এক জাপানি প্রফেসর বলেছিলেন, ওয়াই ডু ইউ থিঙ্ক চ্যালেঞ্জ অ্যাজ এ প্রবলেম, ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক চ্যালেঞ্জ অ্যাজ অ্যান অপরচুনিটি। আমি তখন থেকে ভাবতে শিখেছি যে একটা চ্যালেঞ্জ আমাকে অপরচুনিটি তৈরি করে দেয়। এখন কিন্তু যারা বিত্তশালী, যাদের অর্থ আছে, তারা কিন্তু এখন থেকে ভাবতে পারেন যে বয়স্ক মানুষদের জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে কেয়ার গিভিং। যদি এই দুটো সেক্টরে তারা ইনভেস্ট করেন তাহলে তাদের ব্যবসার শেষ থাকবে না, আর মানুষগুলো আমরা বাংলাদেশে যেমন বিদেশে এখন আমরা তো বলি যে আমরা নার্স পাঠাতে চাই। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসার আগে একটা প্রশ্ন করে আসি। ওই যে আপনার ছাত্রী আজকে জিজ্ঞেস করেছিল আপনাকে যে 20 বছর 30 বছর পরে আমরা রাস্তা ঝাড়ু দেওয়ার লোক পাবো কিনা বা ঘর ক্লিন করার লোক পাবো কিনা, আপনি কি উত্তর দিয়েছিলেন? আমি উত্তর দিয়েছি যে যদি 30 বছরের কথা ভাবি, আমরা উন্নত দেশের কথা ভাবছি, তখন দেখা যাবে তুমি একটা অফিসে এমএ পাস হয়ে চাকরি করছো, তোমার রাস্তা যে ঝাড় দিচ্ছে সেও এমএ পাস, তাকে সেই যোগ্যতায় নিতে হবে, কারণ বেতন কাঠামো উপরে চলে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার সাথে টেকনোলজি যুক্ত হবে। আমি একটা উদাহরণ দিয়েছি যে কানাডায় যখন শীত, তখন তো প্রচুর বরফ পড়ে, এই বরফ যত আইস স্টোনে না পরিণত হয়, এই জন্যে বরফ, এই পাথরকুচি আর লবণ
ছেটানো হয় এই প্রতিদিন শীতে, প্রতিদিন ছেটানো হয় যাতে এটা কাটে। কিন্তু যখন বরফটা গলে গেল সামারে এসে, তখন ওই পাথরকুচিতে ওখানে ধুলোবালি জন্ম দিচ্ছে। তখন দেখা গেল একটা গাড়ি, সেই গাড়িটা গোল একটা ঝাড়ু মতো আছে, ঘুরছে 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 আর ওই পাথরকুচিকে ভেতরে নিচ্ছে। সেই জন্যে সেখানে একজন সিটি মেয়র একজন ড্রাইভারকে বিয়ে করতে পারে, একজন পুলিশ অফিসার গ্র্যাজুয়েট হয়ে সে ঢুকছে, এবং সেই যখন সে ঢুকছে তাই কিন্তু অফিসার বলছে, সেই কিন্তু আস্তে আস্তে ক্যাপ্টেন এবং কমিশনার হচ্ছে। ওখানে ল্যাটারাল এন্ট্রি নেই। সো আমার অকুপেশনাল স্ট্রাকচারের মধ্যেও যদি আমি একটা বেল্ট-ইন সিস্টেম করতে পারি, যেখানে টেকনোলজি যদি আমি নিয়ে আসি, তাহলে তো আমার চিন্তা করার কারণ নাই। কারণ তোমার ওয়াশিং মেশিন আছে, তোমার ডিশওয়াশার আছে, হুবার আছে, সবই আছে। মানে যেমন আমি বলি আমার তো গাড়ি নেই, তো আমি তো উবার দিয়ে খুব সুন্দর চলছি। উবার দিয়ে উবার দিয়ে তো আমি বলেছি মানুষের গাড়ি কিনবে, আমি চড়বো। হ্যাঁ, যেটা বললো যে একটা তো হচ্ছে টেকনোলজি আমার আসবে, আরেকটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনার মধ্যেও চেঞ্জ হবে। মানে আপনি একটু আগে আপনার মেয়ের কথা যেহেতু বললেন, আমি শিওর ওই উলের বোনার কাজটা সে গার্হস্থ্য অর্থনীতির ক্লাসের জন্য করছিল, এবং এইখানেও পরিবর্তন আনতে হবে। আমার কথা হচ্ছে আমি তো ওইটাই বললাম যে কেন তাকে উল শেখাবে, এই যদি উল কাজে লাগবে সেটা শুধু না, আমার শিক্ষা ব্যবস্থায় আনতে হবে কেন মেয়েরাই গার্হস্থ্য অর্থনীতি পড়বে আর ছেলেরা কৃষি পড়বে। একটা মেয়ে কেন কৃষি পড়তে পারবে না, একটা ছেলে কেন গার্হস্থ্য অর্থনীতি পড়তে পারবে না? কৃষি নাকি মেয়েরাই শুরু করেছিল, এবং সেই কারণে এটা একটা সাবজেক্ট হতে হবে যেখানে মেয়েটাও পড়বে কৃষি এবং গার্হস্থ্য এবং ছেলেটাও পড়বে, তাহলেই কেবল। না হলে স্যার হয়তো আমার সাথে একমত হবেন, আরেকটা জিনিস হচ্ছে আমরা যে নারীকে শ্রমবাজারে আনতে চাচ্ছি, এটা ডুয়াল বার্ডেন হচ্ছে। সে তাকে ওই দিন শেষে কুকিং ক্লিনিং এর কাজটাও তাকে করতে হচ্ছে, আবার বাইরের কাজটাও করছে, যার মধ্যে আমরাও পড়ি। কাজেই ওই জায়গাটাতে যেটা জয়েন্ট পার্টিসিপেশন, পরিবর্তনটা এটা ভীষণভাবে দরকার, এবং এটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই অ্যাটিটিউডের পরিবর্তন। ছাত্রীকে জবাব দিতে গিয়ে আমি আরেকটা উদাহরণ টেনেছিলাম। আপনি তো আপনার মেয়ের কথা বলেছেন, এবার আমার মেয়ের কথা বলি। তো সে তো মানে হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েশন করে 5 বছর চাকরি করেছে, এখন ওয়ার্টন বিজনেস স্কুলে MBA করছে। তো সামার ইন্টার্নশিপ বার্কলিজ ব্যাংকে 350 অ্যাপ্লিকেন্ট, নেবে 2 জন। এই করতে 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 ফাইনালিস্ট হয়েছে 5 জন। আমাকে ফোন করে বলি যে বাবা 4 জন হলো সাদা আর ছেলে, আমি একমাত্র সাদা নই এবং মেয়ে। তাই বললাম ঠিক আছে, প্রতিযোগিতায় গিয়েছো, ফাইনাল পর্যন্ত গিয়েছো, দেখো না হলে নাই। কিন্তু 3 দিন ধরে যে তাদের ইন্টারভিউ হলো বিভিন্নভাবে নিউ ইয়র্কে, এরপরে সে আমাকে বলল হ্যাঁ 2 জন নিয়ে আছে, আমাকে নেওয়া হয়েছে। এখন শেষ নিউ ইয়র্কে সে ইন্টার্নশিপ করছে, সকাল 7:30টায় অফিসে যায়, রাত 2টোয় আসে, ব্যাংক তাকে প্রোভাইড করে ট্রান্সপোর্ট, কিন্তু সে তো কম্পিট করে টিকে আছে পুরুষের সাথে। এই অবস্থাটা আমাদের এখানে একদম সাদা পুরুষের সাথে আমেরিকায়, রাইট। এখন এখানেও আমাদের ওই পরিবর্তনটা আসবে। আনবার জন্য যেই এনাবলিং এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, এটা গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্ট যে সবসময় প্রতিষ্ঠান তৈরি করে দেবে তা না, গভর্নমেন্ট প্রতিষ্ঠান তৈরি করার জন্য সুযোগ তৈরি করে দেবে। প্রতিষ্ঠান তৈরি করার জন্য বহু লোক আছে। বা আমি বলি যে হার্ভার্ড, বস্টন, জনস হপকিন্স, নর্থ ক্যারোলাইনা যাই বলেন, এই কলম্বিয়া, সবই প্রাইভেট ইউনিভার্সিটি। কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ফ্লারিশ করার জন্য সেখানকার সরকার সুযোগটা তৈরি করে দিচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি, আমরা একটু বিরতিতে যাব আরেকবার। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যেই ফিরবো আলোচনায়। ভালো সময় আছে কথা বলা যাবে। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম জনসংখ্যা, সম্পদ, সম্ভাবনা ইত্যাদি প্রসঙ্গে। যে আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি আলোচনার। আপনাকে থামিয়েছিলাম ডক্টর নাজনীন বিজ্ঞাপন বিরতির আগে। কি নিয়ে থেমেছিলাম মনে নেই, কিন্তু আমরা মূলত যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটু আগে স্যার ওনার মেয়ের উদাহরণ টেনে যেটা বললেন, সেটা মূল কথাটা হচ্ছে যে সুযোগ তৈরি করে দিলে যে কোনো জায়গায় যে কোনো মানুষ, নারী পুরুষ, গরিব বড়লোক, তারা কিন্তু কম্পিট করতে পারে। ঠিক একইভাবে আমি আমাদের ইকোনমির এক্সাম্পল যদি দিই, আমাদের একটা সময় ছিল যে না শিল্পও রাষ্ট্র করে দিবে, সব কর্পোরেশনগুলো রাষ্ট্র করবে, সবই রাষ্ট্র করবে, এবং আমরা দেখেছি যে আসলে ওটা করলে সেখানে সুশাসনের অভাব হয় এবং উৎপাদনশীলতা তত থাকে না। যখন থেকে রাষ্ট্র মনোযোগ দিয়েছে যে স্যার যেটা বলেন একটা এনাবলিং এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি ইনফ্রাস্ট্রাকচার করে দেবো, আমি রাস্তাঘাট করে দেবো, আমি বিমানবন্দর করব, আমি সমুদ্র বন্দর করব, বিদ্যুৎ দেব, গ্যাস দিব, তুমি তোমার এর মধ্যে তুমি বিজনেস করবে। এবং তখনই আমরা দেখেছি কিন্তু প্রাইভেট সেক্টর লেড গ্রোথ। আমার আজকের যে গার্মেন্ট সেক্টর, আমার লেদার সেক্টর, এগুলো কিন্তু বেসরকারি খাত থেকে এসেছে। সেভাবেই যদি আমার এনাবলিং এনভায়রনমেন্ট করে দেয়, জনসংখ্যাকে ধরে ধরে পয়সা দিয়ে দিতে হবে না, ধরে ধরে খাওয়াতে হবে না, সে তার ব্যবস্থা করে নেবে, তার আইডিয়াটা দিয়ে দেওয়া দরকার, তার স্কিলটা দরকার। একটা জিনিস একটু আমাদের আলোচনায় এসেছিল যে সারা দেশের জনসংখ্যার যে গ্রোথ আর ঢাকার মানে ঢাকা শহরের গ্রোথ, এটা মাইগ্রেশনের গ্রোথটা অনেক বেশি।
এবং আপনি দেখেন যে স্যার বা আমাদের প্রত্যেকের চলাচল করতে যে সময় লাগে, এই ঢাকা শহর কেন্দ্রিক মানুষ, ঢাকামুখী যে মানুষের গতি বা স্রোত, এটিকে নিয়ন্ত্রণ করাও তো উন্নয়নের একটা বড় চ্যালেঞ্জ। সেইখানে ব্যবস্থাপনার মধ্যে এটা কিন্তু নিয়ন্ত্রণ না, আমরা বলছিলাম যে অপরচুনিটি। যেমন আপনি দেখেন, আপনি যদি খুলনায় যান কি রাজশাহীতে যান, আপনি দেখেন কয়টা শিল্প সেখানে আছে। রাজশাহীতে ঈশ্বরদীতে যে ইপিজেডটা, সেখানে খালি পড়ে আছে, মানুষ সেখানে ইনভেস্ট করতে যাচ্ছে না। কেন? কারণ ওইখান থেকে আপনার কিন্তু আসতে হবে চিটাগং বন্দর পর্যন্ত। আপনি একটু রাস্তার কথাটা চিন্তা করেন, স্যার যেটা বললেন, এই রাস্তায় যদি একই রাস্তায় চলাচল করতে হয় এবং ওইখান থেকে শিল্প এনে কম্পিটিটিভ থাকা প্রোডাক্ট এনে, ইটস ভেরি ডিফিকাল্ট। আমাকে ওই এলাকা থেকে আমার শিল্প পণ্য যাতে দেশের অন্য জায়গায় সহজে আমি বিক্রি করতে পারি, ইন্টারনালি যেই প্রোডাক্টগুলো আমি বিক্রি করতে পারবো, যেহেতু এক্সপোর্ট প্রসেস যেমন বিদেশে পাঠাতে হবে, আমি ওইখান থেকে ইন্ডিয়াতে কিংবা আমি নেপালে ওইসব জায়গায় আমি সহজে কিভাবে পাঠাতে পারবো, সেইটার ইনফ্রাস্ট্রাকচার। তাহলে তো আমাদের চট্টগ্রাম বা মংলা বন্দরের আশপাশে প্রচুর শিল্প কারখানা হওয়ার কথা ছিল। মংলা বন্দরের পাশেও তো হয়নি, বিকজ চট্টগ্রামে হয়েছে। চট্টগ্রামে আপনার বন্দরের আশেপাশে তো এমনিতেই আমরা কন্টেইনার টার্মিনাল যে অবস্থায় আছে, সারা দেশের পণ্য বলতে গেলে আশেপাশে না হোক, কুমিল্লায়, দাউদকান্দিতে বা যে যত কাছে থাকতে পারে বন্দরের, লোকবল যত বেশি হয়, সেই জায়গাটাতেই তখন মানুষ ইনভেস্ট করে। আরেকভাবে বলতে চাই, সেটা হচ্ছে আপনি যদি আমাদের পাশের দেশ ভারতে যান, সেখানে অল্টারনেটিভ টাউনশিপ আছে, বিকল্প শহর আছে, যেখানে কলকাতা থেকে আপনি চেন্নাই যান, চেন্নাই থেকে মুম্বাই যান, মুম্বাই থেকে হায়দ্রাবাদ যান, প্রচুর শহর আছে যেখানে আপনি জীবিকা নির্বাহ করতে পারবেন। সবাই রাজধানী নয়াদিল্লিতে ছুটবে না, না। কিন্তু আমাদের এখানে কোনো অল্টারনেটিভ টাউনশিপ এখন নেই, অতীতে ছিল। 50-60-এর দশকে একটা জেলা শহর কিন্তু সেই ভূমিকা, বরিশাল, যশোর, একটা ভালো স্কুল ছিল, একটা ভালো কলেজ, ময়মনসিংহ। আমার বাবা জেলা শহরে বাড়ি করতে পেরে কি যে পরিতৃপ্ত হয়েছিলেন, কিন্তু সেখানে আজকে জেলা শহর সেই পারপাসটা সার্ভ করতে পারছে না। আরো বিষয় হলো যে বিদেশে আপনি দেখবেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা শহর গড়ে ওঠে। আপনি বহু বিশ্ববিদ্যালয়, আপনি বস্টন সিটি তো, আমি নেদারল্যান্ডসে পড়েছি, ওখানে একটা বস্টন তো 30টা ইউনিভার্সিটি সিটি, ওই 30টা, কিন্তু একটা দুইটা নিয়ে একটা দুটো আপনি বলি মিশিগান অ্যান আরবান, ওই একটা ইউনিভার্সিটি গড়ে উঠেছে বিরাট শহর। আমি একটা উদাহরণ দিই, ময়মনসিংহে 8টা টার্সিয়ারি এডুকেশনের ইনস্টিটিউশন আছে, ইনক্লুডিং এ ইউনিভার্সিটি অ্যান্ড এ মেডিকেল কলেজ। আপনি কি কোনোদিন চিন্তা করবেন ময়মনসিংহে বাড়ি করে থাকবো? কারণ ওই প্রতিষ্ঠানগুলোর সাথে যে অবকাঠামো তৈরি করার প্রয়োজন, যে সুযোগ সুবিধা তৈরি করার প্রয়োজন, সেটি হয়নি। এবং এই যে আমরা বলি ডাক্তারের উপজেলায় থাকে না, কেন থাকবে বলেন তো? আমাদের দেশের শ্রেষ্ঠ ছাত্ররাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। এখন স্বাভাবিকভাবেই তাদের যে লাইফ পার্টনার, তারাও ডাক্তার বা ওই জাতীয় পেশায় থাকেন, তো এখন ওইখানে উপজেলায় গিয়ে তার সন্তান কোথায় পড়বে? আপনি যদি এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করেন, তাহলেই দেখবেন আপনি এটাকে বিকেন্দ্রীকরণ করতে পারছেন। আর বিকেন্দ্রীকরণ পকেটও আছে স্যার, ওগুলো বলতে হবে। দারিদ্র্যের যে পকেটগুলো, যেমন চর অঞ্চল, দূর নদী, আপনি দেখবেন সেখানে মানুষ নেই। আপনি কুড়িগ্রামের চরগুলোতে আমি নিজে গেছি, দেখছি বাইলের পর মাইল ধুধু বালি, মানুষ নেই। কিন্তু যারা থাকছে তাদের হেলথের কোনো সুযোগ সুবিধা নাই, স্কুল নাই। ব্র্যাকের কিছু স্কুল আছে, সেটা 5 বছর পর পর একজন ভর্তি হতে পারবে, একটা ক্লাসরুম। এখানে 5 পর্যন্ত পড়বে, ওরা বের হবে, তারপর আবার একটা গ্রুপ। এই যে বাল্য বিবাহর কারণে আমরা এটা খুঁজতে গিয়ে যে চর অঞ্চল বা যেগুলোকে আমরা বলি হার্ড টু রিচ এরিয়া, সেখানে গিয়ে দেখেছি স্কুল নাই বলে 11 বছর 12 বছর বয়সে বিয়ে দিয়ে দিতে হচ্ছে। সেটা মানে আমরা প্রচুর, আমি নিজেও রিপোর্ট করেছি অনেক এরকম। এটা যদি হয় তাহলে আমার ওই জনসংখ্যা, ওখানে কিন্তু মানুষ যারা বাস করছে, তারা তখন আপনার রিয়েলি সম্পদে পরিণত হবে। আরেকটা কথা, সেটি হচ্ছে যে আমরা এই অনুষ্ঠান শুরুর আগে অফ দ্য রেকর্ড আলোচনা করছিলাম যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা এরকম সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারা কেন ওইরকম সফলভাবে গ্রামে মানুষকে আটকে রাখতে পারছে না? গ্রামে তো মানুষই থাকতে চায় না, এখন সবাই শহরমুখী। তাহলে যেহেতু আপনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কথা বললেন, আমরা দুজনই ওখানে জড়িত। একজন উনি জেনারেল বডি, আর আমি গভর্নিং বডি অ্যান্ড জেনারেল বডি দুটোরই সদস্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কিন্তু বর্তমানে এই দারিদ্র দূরীকরণ শুধুমাত্র যে ঋণ দেয়া নেয়ার ব্যবসা করে না, মানে এখানে একটা মানব মর্যাদার বিষয় প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে দারিদ্র্যের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য। আপনি জানেন আপনি জানেন যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভিক্ষুক পুনর্বাসন করছেন, এবং সেই ভিক্ষুকরা তাদের সাথে কথা বলতে গেলে বলে আমার এখন সময় নেই, আমার ওই কাজটা আছে। একটা ভিক্ষুক যে কিনা ভিক্ষা করতো, সে এখন আপনাকে বলছে, পিকেএসএফ এর লোককেই বলছে আমার এখন সময় নেই, আমি এখন ওইটা করতে যাবো, গরুটার ঘাস দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তাহলে ওরা করছে, কিন্তু এরা প্রয়োজনের তুলনায়
ওই কাভারেজটা অত বেশি নয়। প্রতি বছর এক্সপান্ড করা হচ্ছে, কিন্তু সেটা আরও বেশি ব্যক্তিগত উদ্যোগে আর এই যে আমাদের যারা বিত্তশালী আছেন তাদেরকেও এই ধরনের মেকানিজমের মধ্যে এগিয়ে আসতে হবে, কারণ পিকেএসএফ তো সরকারি একটা প্রতিষ্ঠান এবং তার তো একটা ফান্ড লিমিট আছে, মানে একটা ফাইন্যান্স দিচ্ছে, সেটা অন্যদের মাধ্যমে ওনারা বিতরণ করছেন। কাজে এই ধরনের আরো প্রতিষ্ঠান সরকারিভাবে শুধু না বেসরকারিভাবে গড়ে উঠতে হবে। এবং ওই যে বলছে যে ক্লিনিকের বিজনেস যেমন হয়েছে, স্কুলের বিজনেসও যদি এখন যায় বিভিন্ন জায়গায়, এটা বিজনেস বলে আমি যে সেখানে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ থাকতে হবে যেন অহেতুক তারা পয়সা নিতে না পারেন। আমি বলবো বিজনেসটা বাই প্রোডাক্ট, হ্যাঁ, পারপাসটা হচ্ছে এডুকেট করে তোলা, ওর মধ্যে দিয়ে চলে আসে ট্রেনিং ইনক্লুডিং স্কিল ট্রেনিং, ওর মধ্যে চলে আসে। তো সেই জন্য আমি বলছি যে বিভিন্ন উদ্যোক্তাদের এই মাল্টি সেক্টরাল জিনিসগুলোকে মাথায় নিয়ে নামতে হবে মাঠে, সরকারকে একটা পথ প্রশস্ত করে দিতে হবে। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে জনসংখ্যা বৃদ্ধির হার 2.3 এখন, এটাতে আমরা সন্তুষ্ট থাকবো নাকি আমরা আরো কমানোর চিন্তা করব? এখানে একটা ডিলেমা আছে। ডিলেমাটা হচ্ছে যে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত আমরা যারা, আমাদের কিন্তু আমাদের আরো কম, 2.3 এর কম, অনেক কম, হ্যাঁ 1.5 হবে সর্বোচ্চ। হ্যাঁ অনেক কম। আমার তো একটা সন্তান, আমারও একটা। তাহলে আচ্ছা আমি কভার করেছি, আমি 3টা। না, এই গড় যদি আপনি তোলেন তাহলে 1.5 এর উপরে যাবে না, এরও নিচে শিক্ষিত এবং এই আমাদের ক্লাসটার মধ্যে। কিন্তু কিছু কিছু পকেট আছে, যেমন ধরুন যে যারা একেবারেই মানে দরিদ্র, হতদরিদ্র, এবং যারা শিক্ষা নেই, যারা চরে বাস করে, যারা হাওড়ে বাস করে, যারা পাহাড়ি অঞ্চলে বাস করে, এদের সংখ্যা কিন্তু কম না। এখন এদের মধ্যে যে আমার টিএফআরটা রয়েছে, সেই টিএফআরটাকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা সিলেট এবং চিটাগংকে বলি যে ওদের হাই, কিন্তু ওদের যে পপুলেশন সাইজ সেটা ন্যাশনালি ততটা কন্ট্রিবিউট করে। ন্যাশনালি কন্ট্রিবিউট করে ঢাকা ডিভিশন, 1/3 অফ দি টোটাল পপুলেশন অফ দি নেশন এই ঢাকা ডিভিশনে থাকে। এখন ঢাকা ডিভিশন সবসময় ন্যাশনাল অ্যাভারেজের সাথে চলে, 2.2 আছে। তা আমাদের আরেকটু নিচে নামতে হবে, কিন্তু আবার খুব বেশি নিচে নেমে যাবো কি, মানে আমার দরকার আছে তখন কিন্তু আমরা আর ওই দেশ থেকে লেবার নিয়ে এসে ওই যে আমার ছাত্রী যে প্রশ্নটি করেছিল সেই কাজটি করাতে পারবো না। সেই জন্য আমাদেরকে এখন খুব স্পেসিফিক সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে, সুনির্দিষ্ট বয়োগোষ্ঠী এবং জনগোষ্ঠীর জন্য। ব্ল্যাঙ্কেট পরিকল্পনার আর সুযোগ নেই। সেই জন্য নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু এখানে নিয়ন্ত্রণটা মূলত ব্যবস্থাপনার পর্যায়ে, নট কন্ট্রোল। মানে সরকার আসলে গণতান্ত্রিক একটা সরকার নিয়ন্ত্রণ ওইভাবে করতেও পারে না, মানে আইন কানুন সিস্টেমের মধ্যে ব্যবস্থাপনা। এবং আমি মনে করি যে আমি এটা বিশ্বাস করি যে আমাদের গত 5-7 বছরে যে পলিসিগুলো হয়েছে, ইনক্লুডিং আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমার স্কিল ডেভেলপমেন্ট পলিসি, সেই পলিসিগুলোতেও যতটুকু বলা আছে, এবং আমাদের পভার্টি রিডাকশনের জন্য আমাদের যে এজেন্ডাগুলো আছে, আমার তো 7 ইয়ার প্ল্যান আছেই, সেই পলিসিগুলোর ইমপ্লিমেন্টেশনও যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু আমি বলবো যে এই পলিসিগুলো অত্যন্ত ভালো এবং ব্যবস্থাপনাটা ভালো হয়। আমি ইকোনমিক ডিভিডেন্ড নিতে কথা বলি যে আপনি যে কথাটা বলেছেন 2.3 থেকে কমবে কিনা, এই আমাদের যে এখন পপুলেশন পলিসি আছে তার ড্রাফটিং মেম্বার আমি একজন, তো সেখানে একটা স্লোগান আমরা ইন্ট্রোডিউস করেছি যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এখন আমাদের মানে জাতীয় নেতৃত্ব ভাবছেন ওই পরের কথাটা থাকবে কিনা, একটি হলে ভালো, দুইজন থেকে একজন হয়ে যাচ্ছে, দুইজন মিলে চীনের মতো চিন্তা পরে আবার সেখান থেকে সরেও গেছে। চীন তো কোয়েসিভ ওয়েতে গিয়ে আবার ব্যাক করছে। এন্ড কোশ্চেন হচ্ছে আর উই রেডি ফর দ্যাট, ইজ দিস দ্য টাইম টু রিট্র্যাক্ট? আমার কোশ্চেনগুলো এখানে খুব আমার মানে স্বল্প মূল্যে লব্ধ শ্রমের উপর ভিত্তি করে আমার গার্মেন্টস শিল্প, আমার এই এত ব্যাপক পপুলেশন আছে বলেই আমরা পেরেছি। আমি কতদিন এই স্বল্প মূল্যের এই শ্রমটা, মানে আমি যেটা মাঝখানে বলেছি যে লো ইনকাম অকুপেশনের মধ্যে আমরা কতদিন থাকবো, আমরা যতক্ষণ পর্যন্ত হাই ইনকামে ট্রানজিট না করতে পারবো ততক্ষণ আমার জিডিপি ডাবল ডিজিটে যাবে না, আমার পার ক্যাপিটা ইনকাম অত বাড়বে না। সেটাও আমাকে মানে আমরা একটা খুব ফাইন ব্যালেন্সের মধ্যে আছি, যে ব্যালেন্সটা থেকে আমি একটা শেষ করব আপনার কাছে একটা প্রশ্ন করে, আপনি যদি 1-1.5 মিনিটে একটু ছোট করে উত্তর দেন। সেটি হচ্ছে আমরা উন্নয়ন ইত্যাদি নিয়ে আলাপ করলাম, জনসংখ্যার ভিতরে একটা বৈচিত্র্য থাকে, সেটি সামাজিক বৈচিত্র্য, ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশের জনসংখ্যার বৈচিত্র্য বাড়ছে না কমছে? বাড়ছে তো বটেই, কারণ আগে তো একটা আমাদের মনোটোনাস সনাতনী সংস্কৃতি ছিল, সমাজ ছিল, ওইভাবেই চলতাম। সেই মনোটোনাস সনাতনী সমাজ থেকে, চিন্তা থেকে আমরা বেরিয়ে তো বিভিন্ন মুখী চিন্তার মধ্যে
যাচ্ছে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজে এই বৈচিত্র্যটা আমার জনসংখ্যার মধ্যে অনেক বেড়েছে। এবং স্যার আপনি কি আমার মনে হয় গ্লোবালাইজেশনেরও একটা ভূমিকা না, কিন্তু সেটা তো আছে। ওই যে বললাম, আমি গ্রামে বসে আমি দেখতে পাচ্ছি ইউএসএতে কি হচ্ছে। এই যে গ্লোবাল নেটওয়ার্কের সাথে আমি যুক্ত হচ্ছে বলে এই বৈচিত্র্যটা বেড়েছে বলেই যখন আমাকে কেউ প্রশ্ন করে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে, তাদের কর্মকাণ্ড এখন দৃশ্যমান নয়, এর জবাবে আমি বলি কেমন করে দৃশ্যমান হবে? 35টা চ্যানেল, তার মধ্যে আগে ছিল বিটিভি আর বাংলাদেশ বেতার, এই দুটোতে দুটো করে স্পট দিলে সারাদিন আমরা পরিবার পরিকল্পনার কথা শুনেছি। এখন তো সেটা শুনতে পাই না। 35টা দেশি চ্যানেল আর বাইরের তো আছে 350। তাহলে বলেন যে এই বৈচিত্র্য মানে আমাদের চিন্তা, আমাদের প্রতিদিনের অ্যাক্টিভিটিস, প্রতিদিনের কর্মকাণ্ডের মধ্যে কিভাবে প্রভাব ফেলছে। তো সেই জন্যে বৈচিত্র্য অবশ্যই আছে এবং এই বৈচিত্র্যটাকে আবার একটা সমন্বয়ের মধ্যেও আনতে হবে। সেই জায়গাটায় আমাদেরকে যদি আমরা সুসম্মানিতভাবে না করতে পারি, তাহলে এই বৈচিত্র্যগুলো আবার স্যাগ্রিগেশন আনবে, এক্সক্লুশন আনবে। এই এক্সক্লুশন আমরা চাই না, আমরা ইনক্লুশন চাই। জি, এবং আমরা অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন চাই জনসংখ্যার উন্নয়নের মাধ্যমে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।